ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের এই সময়টায় বিশেষ আয়োজন নিয়ে আমি আছি মেহেদি নাইম। আমার সঙ্গে আছেন বাংলাদেশের গোল পোস্টের নিচে বাজ পাখি আনিসুর রহমান জিকো। জিকো ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক এবং দেশবাসী সবাইকে ঈদ মোবারক। ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদ, এই দুই ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়? ছোটোবেলায় আসলে ঈদে অনেক খুশি লাগতো যখন ক্লাস 1, 2, 3, 5-এ পড়তাম। তো ওই সময়টা বেশি এক্সাইটেড থাকতাম। আগের দিন রাতে ঘুমাইতাম না, কখন ঈদের নামাজ পড়বো, কখন সবার সাথে কুলাকুলি করব, আত্মীয় স্বজনের বাসায় যাব। সো এখন বড় হয়ে গেছি, এখন গ্রামে থাকা হয় না, ঢাকায় থাকি বেশি। তো নিজেকে একটু সময় বেশি দিতে হয় নিজের ব্যস্ততার কারণে। আগের মতো আনন্দটা করতে পারি না ফ্যামিলির সাথে বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে। কোরবানির হাটে নিশ্চয়ই যাওয়া হয়। কোরবানির গরু কেনার সময় আসলে জিকো কোন জিনিসগুলো দেখে? লাল গরু, কালো গরু কিংবা ষাঁড় গরু, বা কী রকমের প্রায়োরিটি দেয় জিকো? আসলে আমি গরুর হাটে যাই, কিন্তু আমি কখনো গরু কেনার অভিজ্ঞতা নেই। এটা আমার বাপেই সবসময় নেই, কিন্তু আমি দেখতে যাই, দেখি মানে ছোট বড় গরু দেখতে ভালোই লাগে। তো ওই জন্য যখন গ্রামে যাই তখন আমি গরুর হাটে যাই সব। আচ্ছা, সবাই আসলে জানতে চায় জিকোকে কেন মিডিয়ায় কথা বলতে দেখি না। এটা কি আসলে জিকোই বলে না, নাকি অন্য কেউ বারণ করে? আসলে আমাদের ক্লাবের কিছু রুলস আছে, তো ওগুলো মানতে হয়। আর হচ্ছে আমি একটু মিডিয়া থেকে দূরে ছিলাম অনেক দিন, যেহেতু ম্যাচ খেলতেছিলাম তখন। তো অনেক দিন পর আপনাদের মিডিয়ার সামনে আসছি, তো ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে। বাংলাদেশের গোলপোস্টের বাজ পাখি বলা হয় আপনাকে। এই বাজ পাখি উপাধিটা কে দিয়েছে? বাজ পাখি উপাধিটা আসলে আমি ন্যাশনাল টিমে দীর্ঘদিন খেলতেছি এবং অনেকগুলো ম্যাচ খেলছি। সাফে সেমিফাইনালে যাওয়ার পরেই এটা দেশের মানুষ ভালোবেসে আমাকে এই নামটা দিয়েছে বাজ পাখি। আসলে আমি এর আগে জানতাম না বাজ পাখি মানে কি। তো দেশের মানুষ যখন ভালোবেসে নামটা দিচ্ছে, আমার এখন ওই নামটা শুনতে ভালো লাগে। যখন আসলে বাংলাদেশ দলে খুব বড় কেউ তারকা ছিল না, তার মধ্যে অন্যতম সেরা তারকা ছিলেন আপনি। এখন তো হামজা এসেছে, সমিত এসেছে, জায়ান এসেছে, ফাহমিদুল এসেছে। কখনো কি আফসোস কাজ করে এদের সাথে কখনোই ম্যাচ খেলতে পারলেন না জাতীয় দলের জার্সিতে? আফসোস তো থাকবে, কারণ এটা হচ্ছে ধরেন আমি দীর্ঘদিন ন্যাশনাল টিমে নাই। কারণ এখন ন্যাশনাল টিমের দেশের মানুষ যেভাবে দেখতেছে, যেভাবে সাপোর্ট করতেছে, এটা আসলে অনেক বেশি মিস করতেছি। ধরেন আগে দেশের ওইরকম মানুষ খেলা দেখতো না বেশিরভাগ। সাফ আমরা সেমিফাইনাল যাওয়ার পর থেকে মানুষ একটু দেশের ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু এরপরে যখন হামজা সমিতরা আসছে তখন দেশের মানুষ পুরা ক্রিকেট থেকে ফুটবলের হাইপটা বেশি। তো আমার এটা মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে আমি ন্যাশনাল টিমে নাই। এটা আপনার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা কোচ কে ন্যাশনাল টিমে? আমি যতদিন ছিলাম জেমিডে। জেমিডির সাথে কথা হয় এখনো? মাঝে মধ্যে হাই হ্যালো ট্যাক্স দেয়, উনি এখনো খোঁজ খবর নেই, সব ন্যাশনাল প্লেয়ারদের খোঁজ খবর নেই। মাঝখানের সময়টা আমাকেই আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন আসলে, যেখানে আপনার সাথে কাবরেরা কথা বলে না। তারপরের ঘটনাগুলো কি ছিল? এটা আসলে হচ্ছে ওই আমাদের যখন মালদ্বীপে 2টা ম্যাচ হয়েছিল, এখানে হয়েছিল মালদ্বীপের সাথে আমাদের কিংস এরিনাতেই। তো প্রথম ম্যাচ আমরা হেরে যাই। তো আমি অনেকদিন যেহেতু খেলি না, আমি তো তখন লিগে খেলতেছিলাম, এফসি কাপ খেলে আসছি। আমি বলেছিলাম 2টা ম্যাচ থেকে একটা ম্যাচ আমার সুযোগ দিবে। তো আমি পরের দিন যখন 11 ঘোষণা করছে, আমার খুব মন খারাপ হয়েছে, মানে আমি টিমে নেই। তো এরপরে মাঠে গেছি, মাঠেও মন খারাপ করে গেছিলাম। আর একটা কারণ হচ্ছে আরও বেশি মন খারাপ হয়েছিল, ম্যাচের আগে সিনিয়র প্লেয়ারদের সাথে কোচ প্রত্যেকদিন কথাবার্তা বলে। তো ওই দিন আমারে ডাকে নাই, আমার আরও খারাপ লাগছে। এটা অন্যান্য সময় সবসময় ডাকতো। তো এরপরে যখন আমি মাঠে গেছি, এটা সব কিছু ঠিকঠাক, খেলা শেষ, আমরা 2-1 গোলে জিতছিলাম ওই ম্যাচ। তারপরে হোটেলে যাই, হোটেলে আমি লাগেজ নিয়ে সরাসরি ক্লাবে চলে আসি। আমি কোচের সাথে দেখা করি নাই। কোচ এটা খুব মাইন্ড করছে, এরপর থেকে আমাকে আর ন্যাশনাল টিমে ডাকেনি। 3 বছর আগে আপনি সাফের সেরা গোলকিপার ছিলেন, অর্থাৎ সাউথ এশিয়ার সবচাইতে সেরা গোলরক্ষক বলা হতো আপনাকে। সেই জায়গা থেকে হঠাৎ করে যখন এই ধরনের একটা মানে দল থেকেই বাদ পড়ে গেলেন, সেই সময়টা আসলে কখনো কোচের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছেন, বা উনি কি ধরনের যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা আপনার সাথে? আমি আমার নিজ থেকে আমি কখনো যোগাযোগ করিনি, কোচও করে নাই এটা। না, এটা যদি খোলামেলা কোচ যদি আমাকে তখনই বলতো ওনার, আমি তো সরি বলতে পারতাম, হ্যাঁ ঠিক আছে। এটা মন খারাপ থাকতে পারে একটা প্লেয়ার খেলতে না পারলে। ধরেন কোচের জায়গায় যদি কোচিং করাইতে না পারে, বাদ দিয়ে দেবো, তো মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক। আমি প্লেয়ার, আমি যদি মাঠে খেলতে না পারি আমার অবশ্যই খারাপ লাগবে। এই জন্য ওই দিন ওই ভুল বোঝাবুঝিটার কারণে আজকে আমি 2 বছর ন্যাশনাল টিমের বাইরে।
তো আশা করি সামনে ইনশাল্লাহ কন্টিনিউ করব। দর্শক, বড় একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি। জিকো আমাকে একটা পেনাল্টি শুট আউট করবে এবং আমি একটা পেনাল্টি শুট আউট করবো। দেখা যাক আজকে কে জিতে। জিকো ভাই চলেন। মাঝখানে ভারতের বিপক্ষে প্রাথমিক দলে ছিলেন, ভিসা করলেন, সবশেষ চলতি বছর সিঙ্গাপুরের বিপক্ষেও কিন্তু আপনি ভিসা করেছেন। তারপরেও দেখা গেল যে লিগে আপনি প্রতিটা ম্যাচ ভালো করেছেন, ক্লিন শিট ছিল অনেকগুলো, রেগুলার স্কোয়াডে ছিলেন, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত আপনারই আরেকজন সতীর্থকে নেওয়া হলো, আপনাকে বাদ দেওয়া হলো। এই যে জিনিসগুলো আপনার কাছে কি মনে হয়, এখানে আসলে কোচ কেন এই ধরনের কাজ করতেন, বা কোনো পলিটিক্স আপনি দেখেছেন কিনা? না, এখানে কোনো পলিটিক্স আমি দেখি না, এটা সম্পূর্ণ কোচের উপরই। কারণ বিএফএফ কোচের উপরে সব কিছু ছেড়ে দিছে, তো সেজন্য কোচই সব কিছুই। তো আমার ওই ঘটনার জন্যই কোচ যেটা বলছি আপনাকে, এটার জন্য আমার ডাকে নাই এতদিন। আমি ধরেন লাস্ট মাঝখানে যেটা সিঙ্গাপুর ভিয়েতনামের জন্য আমার ভিসা করার জন্য পাসপোর্টও নিয়েছিল, হঠাৎ যখন ফাইনাল লিস্ট দিছে আমি দেখি স্কোয়াডে নাই। তো আসলে এটা দেখে সবাই অনেক শক হয়েছে। মানে আমার প্লেয়াররাই আমার কল দিয়ে বলতেছে ন্যাশনাল টিমের, মানে ওরাও খুব মানে এটা নিয়ে খুব আফসোস করছে। সেই সময়টায় আসলে আপনি অবসরের চিন্তাও নিচ্ছিলেন? না, এরকম হতে থাকলে তো খুব খারাপই লাগে। তো ওই সময় ভাবতেন যে হয়তো বা ধরেন ওর যদি আবার রেনিউ হইতো, তো আমি চিন্তা করতেছি অবসরই নেওয়া ভালো ন্যাশনাল টিম থেকে। এখন তো আসলে নতুন কোচ মার্কিন অধিনায়ক, খুব হাই প্রোফাইল টমাস জুলি এসেছেন, তার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কেমন? সে কেমন কোচ হতে পারে? না, আসলে আমাদের হাই প্রোফাইল কোচ আসার পিছনে কিন্তু হামজা চৌধুরী, কারণ হামজা যে মানের প্লেয়ার, তো ওরে কোচিং করার জন্য তো হাই প্রোফাইল কোচই দরকার। তো আশা করি ওর আন্ডারে আমরা বাংলাদেশ ফুটবল র্যাঙ্কিংয়ে আরও অনেক আগাবো, এশিয়া কাপও খেলবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। চলুন অন্য কোথাও গিয়ে গল্পের বাকি অংশটা আমরা করি। যদি কখনো একদিনের জন্য হলো বাফুফের প্রেসিডেন্ট করা হয়, কোন কাজটা সবার আগে করবেন? যেগুলা বেনু আছে এগুলা ইন্টারন্যাশনাল মানের করব। আর হচ্ছে ন্যাশনাল টিমকে বিভিন্ন জোনে পাঠাবো, যাতে ওরা ভালো ইমপ্রুভ করতে পারে আরও। আর হচ্ছে একাডেমি আর গাছ, মানে ছোট ছোট এজ লেভেলে টুর্নামেন্ট হবে, আর সব ডিস্ট্রিক্টে লিগ চালু থাকবে। দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলে জড়িত আছেন, মাঠের দুরবস্থা কি কিছুটা কমেছে না কি আরো বেড়েছে? কিন্তু সেরিনা ছাড়া আরগুলা কিন্তু ইন্টারন্যাশনাল মানেন না। তো আমাদের ওখানে খেলতে অনেক কষ্ট হয়, অনেক প্লেয়ার ইনজুরিতে পড়ে কিন্তু। সো আমি ধরেন লিগ কিন্তু বন্ধ থাকে 2-3 মাস, এর ভিতরে কিন্তু চাইলে কিন্তু মাঠ ইন্টারন্যাশনাল মান করা যায়। তো এটা যদি ম্যানেজমেন্ট যদি ঠিক করে, তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। কারণ আমরা ন্যাশনাল টিম যখন বাইরে খেলতে যাই, আমরা অনেক ভালো মাঠে খেলি, এবং ওই টিমগুলো ওই মানের লিগেই প্র্যাকটিস করে, ওই মাঠে প্র্যাকটিস করে, এই জন্য তারা অনেক ভালো করে, অনেক ইমপ্রুভ করতে পারে। তো আমাদেরও ওই জিনিসটা খুব চেঞ্জ করা দরকার। মাঝখানের সময়টা খুব হার্ড ওয়ার্ক করেছেন জাতীয় দলে ফেরার জন্য, কি কি করতেন সেই গল্পগুলো কিন্তু আসলে অনেক দর্শকরাই আমরা জানি না। ইনজুরি থেকে ফিরেই সকালবেলা উঠেই আলাদা প্র্যাকটিস করতাম, তারপর হচ্ছে জিম করতাম, তারপর হচ্ছে টিমের সাথে প্র্যাকটিস করতে হতো। এটা আমি রেগুলারই করছি। জিকো ভাই, যদি টাইম মেশিনে চলে 10 বছর পেছনে চলে যেতে পারতেন, তাহলে কোন কাজগুলো করতেন? ওই ছোটোবেলায় ধরেন আমার মাদ্রাসায় যেতাম, এগুলো খুব মিস করতেছি। ওই বন্ধুদের সাথে তখন তেমন আড্ডা দিতে পারতাম না, তো এগুলো এখন মনে পড়ে। ধরেন ওই সময় অনেক সময় ছিল, কিন্তু অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন ওই সময়টা পাচ্ছি না। তো মাঝে মধ্যে খারাপই লাগে যে ওদের টাইম দিতে পারি না, বা ফ্যামিলিকে টাইম দিতে পারি না, আত্মীয় স্বজনদের টাইম দিতে পারি না। অনেক সময় অনেকে মারা গেলেও যেতে পারি না, খেলা থাকে। তারপর হচ্ছে অনেক আত্মীয় স্বজনের বিয়ে থাকে, খুব ক্লোজ আত্মীয় স্বজন, এগুলোও যেতে পারি না। তো আসলে এখন সময়টা অনেক টাফ। তো আগের জীবনটাই তখনের সময়টা অন্যরকম, এখনের সময়টা অন্যরকম। তখনের দিনগুলোই ভালো ছিল। জীবনে কোনো একটা ভুল, যেই ভুলটা যদি সুযোগ দেন সৃষ্টিকর্তা এড়ানো যায়, তাহলে কোন ভুলটা আসলে এড়াবেন, যেটার জন্য এখনো গিলটি ফিল করেন? ওই কুয়েতের সাথে যে গোলটা হয়েছে, এই গোলটা যদি টেকাই দিতে পারতাম, তাহলে আমরা ফাইনাল খেলতে পারতাম। সেখানে আপনার ভুলটা কোথায় ছিল? ভুল ছিল না, অ্যাজ এ গোলকিপার হিসাবে গোল হইলে তো গোলকিপারের দোষ। তো আমার ওই বলটা সেভ দেওয়া দরকার ছিল। তাহলে তো বাংলাদেশ ফাইনালে খেলতে হতো। হ্যাঁ, ফাইনাল। এবং সেই জায়গা থেকে হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম। এটা ক্লোজ ডিস্টেন্স থেকে মারছে, আর হচ্ছে ডিফেন্ডার ব্লকে ছিল, তো ডিফেন্ডারের নিচ দিয়ে গেছে না বলটা, তখন সময় পাওয়া যায়নি। কিন্তু ওই বলটা যদি সেভ দিতে পারতাম, আমি তো অনেকগুলো সেভ দিচ্ছি, যদি দিতে পারতাম, আমি মনে করি আমরা ফাইনাল শিওর যেতে পারতাম, আর সাপটাও জিততে পারতাম। 2023-এর সাফের পরে
আবারও নতুন সাফ আসতেছে চলতি বছর নভেম্বরে ঘরের মাঠে, সেই জায়গায় যদি দলের সুযোগ পান তাহলে কি করবেন? অবশ্যই নিজের সেরাটা দিব, দলকে শিরোপা জেতার জন্য যা করা দরকার সব করব। ওয়ার্ল্ড ক্লাব ফুটবলে জিকো কোন দলের সাপোর্টার? রিয়াল মাদ্রিদ। যদি আপনাকে অপশন দেওয়া হয় 1,000 কোটি টাকা কিংবা রিয়াল মাদ্রিদে খেলা, কোনটাকে বেছে নেবেন? অবশ্যই রিয়াল মাদ্রিদ। 1,000 কোটি টাকা কিন্তু অনেক। অনেক টাকা, ঠিক আছে, রিয়াল মাদ্রিদে খেলতে পারলে এর থেকে আমি আরও টাকা দ্বিগুণ কামাইতে পারবো। আপনি কিন্তু গোলকিপার, কিন্তু ধরে নেন আপনি হচ্ছেন ফরওয়ার্ড এবং বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালটা খেলছে, পেনাল্টি শুট আউট, আপনি হচ্ছেন সে শটটা নেবেন এবং অপোজিশনে গোলকিপার হিসেবে কাকে চাবেন আপনি? এখন ধরেন এখন মার্টিনেসই সেরা, মার্টিনেস। তার মানে লিওনেল মেসির দলকে হারিয়ে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে সেই স্বপ্ন নিশ্চয়ই দেখেন? হ্যাঁ অবশ্যই দেখি। আর ধরেন আর্জেন্টিনার সমর্থক কিন্তু বাংলাদেশে অনেক, তো আর্জেন্টিনাও ওই মেসি বা অন্যান্য প্লেয়ার সবাইও জানে যে বাংলাদেশের সাপোর্টার অনেক আছে। তো যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গেলে আমি মনে করি আর্জেন্টিনাও বাংলাদেশ সাপোর্ট করবে, তো ওরাও চাইবে আমরা ওয়ার্ল্ড কাপ জিতি। গোলকিপার হিসেবে কাকে আইডল মানেন সবসময়? এক এক সময় এক একজন ভালো করে, আমরা যেহেতু গোলকিপার খেলি, যে ভালো করে আমরা তারে ফলো করার চেষ্টা করি। ধরেন এলিসন বেকার, ও হচ্ছে ফুল অ্যাক্টিভ, ধরেন ফাইয়ে খেলতে পারে, অ্যাডভান্স থাকা, সেভ। ধরেন মার্টিনেস হচ্ছে খুব কাছ থেকে সেভের জন্য খুব ভালো। তো এখন ধরেন মার্টিনেস, এলিসন বেকার এদের খেলা দেখি, যেমন নয়ার, ও কিন্তু আগে থেকে বলছি ও আমার আইডল ছিল, কিন্তু এখনও যে যে ভালো খেলে। তো এই তিনজনের মধ্যে আমার এখন ওদের ফলো করি আমি এখন। অনেক খেলোয়াড়রা কিন্তু খেলোয়াড়ি জীবন শেষ করে এখন রাজনীতির ময়দানে আছেন, অনেকেই সংসদ সদস্য হয়েছেন। যদি কখনো এমপি হন তাহলে আসলে বাংলাদেশের কোন দিকটা পরিবর্তন করবেন সবার আগে? ধরেন এখন তো রাজনীতি করার চিন্তা ভাবনা নাই, কিন্তু যদি ওই রকম পরিস্থিতি হয় অবশ্যই করব। এমপি অনেকে আছে যে দেখবেন যে গরিব দুঃখীর কাছে যায় না, কথা শুনতে চায় না, কিন্তু আমি চাইবো গরিব দুঃখীর মাঝে গিয়ে ওদের কথা শুনবো এবং ওদের কি কি দরকার এই জিনিসগুলো আমি প্রায়োরিটি দিব। দর্শক, জিকোর সঙ্গে গল্প কিন্তু জমে উঠেছে, গল্পের বাকি অংশ আবারও শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। বিরতি থেকে ফিরে আবারও স্বাগতম। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হচ্ছে আর মাত্র কয়েকদিন পর। জিকো কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিলকে কেন ভালো লাগে, কেন আর্জেন্টিনা নয়? না আসলে ছোটোবেলায় যখন খেলা দেখি, আমি তখন একদম ছোট ছিলাম, তখন একটা ব্রাজিলের খেলা চলতেছিল, আমার একটা মামা ছিল, তো উনি বলতেছিল এরকম ব্রাজিলের প্লেয়ার রোনালদোর কথা বলতেছিল, মানে ও নামলেই গোল করে দেয়, অনেক ভালো প্লেয়ার, এসে গল্প করতেছে, এরপরে ওয়ার্ল্ড কাপ জিতছে, মানে এগুলা সাম্বা ফুটবল খেলে এসে গল্প, এগুলো শোনার পর থেকে প্রথম ওই টিভিতে খেলা দেখছিলাম, এরপর থেকে আমি ব্রাজিল সাপোর্টার। সেই দলের সবচেয়ে প্রিয় ফুটবলার কে ছিল তখন, কত সালে সেটা? এটা ছিল 2002 এরকম, 2002 তখন আমার বিশ্বকাপ বয়স জিতে। 4-5 বছর এরকম, আমার প্রথম টিভিতে খেলা দেখা এটাই। তো এরপর ওয়ার্ল্ড কাপে আমি 2006 যখন দেখছি রোনালদোর অনেক ফ্যান হয়ে গেছিলাম। রোনালদো, মেসি, নেইমার তিনজনেরই হচ্ছে শেষ বিশ্বকাপ এটা, সেই জায়গায় আসলে কার হাতে ট্রফিটা দেখতে চাবেন? রোনালদো, নেইমার, আমি দুজন থেকে কোন একজন ফেলে খুশি হব, কারণ দুজনেই অনেক কিছু দিয়েছে ফুটবলকে, ওরা জাস্ট ওয়ার্ল্ড কাপটা পায়নি। এর বাইরে কোন দলের খেলাটা ভালো লাগে, যারা আসলে প্রপার ফুটবল খেলে, খুব সুন্দর লাগে খেলা দেখতে, হয়তো সাপোর্ট করেন না? এখন বর্তমানে ফ্রান্স আর স্পেন দুইটা দলই খুব ভালো খেলতেছে, এবং আশা করি এমনও হইতে পারে দুই দল থেকে যে কোনো একটা দল ওয়ার্ল্ড কাপও জিতে পারে। বিশ্বকাপটা কিভাবে এনজয় করবেন, বড় পর্দায়, পরিবারের সাথে, গ্রামে? পরিকল্পনা কি বিশ্বকাপ দেখার আয়োজনটা কিভাবে হতে যাচ্ছে জিকর? যেহেতু ছুটি থাকবে, এলাকায় বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাই নিয়ে একসাথে বসে খেলা দেখার চিন্তা ভাবনা আছে এবার, কারণ এর আগে পারিনি, ক্লাবে ছিলাম, ক্লাবের প্লেয়ারদের সাথেই দেখছি। আশা করি এবার গ্রামেই ওয়ার্ল্ড কাপটা উপভোগ করব। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। আর্জেন্টিনা দীর্ঘদিন বিশ্বকাপ জিতেনি, আপনার আর্জেন্টিনার সাপোর্টার বন্ধুকে কিভাবে খেপাতেন বিশ্বকাপ চলাকালীন, একটু যদি শেয়ার আমরা করতেন। তো অবশ্যই সবসময় বলতাম আমরা ফার্স্টে ওয়ার্ল্ড কাপ ছিল, আমাদের ব্রাজিল প্লেয়াররা, আমাদের রিজার্ভ বেঞ্চ আছে, ওদের থেকে ভালো, আমরা এটা নিয়ে সবসময় ট্রল করতাম, কিন্তু দিন শেষে তো আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি না অনেক দিন। তো আশা করি সামনে ওয়ার্ল্ড কাপটা যদি জিততে পারি, অনেক দিন পরে ওয়ার্ল্ড কাপ আমরা ব্রাজিল ফ্রেন্ডরা উপভোগ করবো আর কি। এই বিশ্বকাপে যদি কোনো ম্যাচ মাঠে বসে দেখতে চান, সেটা কোন ম্যাচ হবে? আমি ফাইনাল দেখতে চাই, যদি যে দুই দল উঠবে ফাইনাল, আমি ওই দুই দলের খেলা দেখতে চাই। বিশ্বকাপ দেখা নিয়ে কোনো মজার স্মৃতি আছে ছোটবেলায় যেটা এখনো মনে পড়ে? সব থেকে খারাপ লাগে হচ্ছে ছোটবেলা বলতে যেটা আমরা
7 গোল খেয়েছিলাম জার্মানির সাথে। এটাই মানে আমি ধরেন আমাদের এদিকে তখন কারণ থাকতো না, তো কারণ গেছে কিছুক্ষণের জন্য, তো এসে দেখি কারণ যখন আসছে দেখি আমরা 7 গোল খেয়ে ফেলছি। এটা নিয়ে আমরা খুব কষ্ট পাইছি এবং হচ্ছে আর্জেন্টিনা ফ্যানরা এখনো মজা নেই এটা নিয়ে, অন্যান্য দলের যারা আছে সবাই মজা নেই। তো এই জিনিসটা খুব খারাপ লাগছিল ওই সময়, এটাই ঘটনা। এবার আর্জেন্টিনা দলের আসলে স্ট্রেংথের জায়গা কোনটা, উইকনেস কোনটা? একই সাথে পর্তুগাল দলের স্ট্রেংথ এবং উইকনেস কোনটা বলে মনে করছেন? দেখেন আর্জেন্টিনা কিন্তু লাস্ট ইয়ারও কিন্তু এত মানুষ গণে নেই, এত ভালো টিম ছিল না। এদের যেটা ছিল ডেডিকেশন, এক একটা প্লেয়ার মনে হয় মানে 1 ইঞ্চিও কারো ছাড় দেয় নাই। এই জিনিসটাই আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ আনতে সহযোগিতা করেছে। এই জিনিসটা যদি ব্রাজিল করতে পারে তাহলে পারবে, কারণ আরেকবার ব্রাজিল বলছে আমাদের রিজার্ভ বেঞ্চও অন্যান্য টিমের থেকে অনেক ভালো, কিন্তু এগুলো বলে বলে আমরা ধরেন সেমিফাইনাল হাইরা গেছি আমরা। তারপরে হচ্ছে এবার যদি ওই জিনিসটা যদি আর্জেন্টিনার মতো মোটিভেশন রাখে লাস্ট ইয়ার এরা যেটা করছে, যদি সেটা আবার পর্তুগালও যদি করে তাহলে পর্তুগালের ওয়ার্ল্ড কাপ জেতার চান্স আছে আমি মনে করি। একই সাথে ব্রাজিলের এবার উইকনেস এবং স্ট্রেংথ পয়েন্ট কোনটা আপনার মনে হচ্ছে টিম ঘোষণার পর? এখন তো ধরেন ব্রাজিলে আগের মতো বড় তারকা নেই, নেইমার ধরেন আগের মতো 100% দিতে পারতেছে না। যদি ওরা মনে করে যে আমরা আমাদের জায়গায় সবাই বেস্টটা দিতে পারি, ডেডিকেশন থাকে, তাহলে ব্রাজিল এজ এ টিম হিসেবে খেললে মনে করি একটা ভালো দল এবং দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হবো এটা আশা করতেছি। গত বিশ্বকাপে যখন দেখলেন ব্রাজিল আর হলো না, তখন আপনি কি চাচ্ছিলেন যে মেসির মতো একজন লিজেন্ড সেই বিশ্বকাপের অপূর্ণতা যেন তার ঘুচুক? শুধু আমি না, ব্রাজিল সাপোর্টাররাও চাইছিল যে মেসি অন্তত কাপটা জিতুক, কারণ মেসি এতদিন ফুটবলের জন্য যা দিছে এটা আমরা কর্তৃপক্ষ উপভোগ করছি, এবং মেসি কী জিনিস এটা আমরা জানি। তো মেসি যদি ওয়ার্ল্ড কাপটা না পেলে ফুটবলের এটা মানে অপূর্ণ থেকে যেত, এজন্য আমরা চাইছিলাম মেসি ওয়ার্ল্ড কাপটা জিতুক। দর্শক, আমরা চলে এসেছি এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। জিকো ভাই, এবার র্যাপিড ফায়ার রাউন্ড, দুটোর মধ্যে থেকে একটা চয়েস করবেন, থিবো কর্তোয়া নাকি অ্যালিসন বেকার? এলিসন বেকার। 100 কোটি টাকা নাকি সাফ ট্রফি? সাফ। বই নাকি সিনেমা? মুভি। শাহরুখ খান নাকি আমির খান? শাহরুখ খান। পাহাড় নাকি সমুদ্র? দুইটাই। আইওএস নাকি অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড। জিকো ভাই, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যাওয়ার আগে যমুনা টেলিভিশনের দর্শকদের যদি কিছু বলতে চান। আশা করি সবারই ভালোভাবে কাটুক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের সামনে সাব এবং ন্যাশনাল টিমের অনেকগুলো খেলা আছে। আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন দেশের ফুটবলকে, আশা করি এরকম সারা জীবন দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ঈদের এই মুহূর্তগুলো নিশ্চয়ই পরিবারের সঙ্গে উপভোগ করছেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।